1945 সালের 6ই আগস্ট সকাল 8:15। হিরোশিমা শহরে মানুষ অফিসে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে নেমে এলো এমন কিছু যা 70,000 মানুষকে 1 সেকেন্ডে ছাই করে দিল। কিন্তু যে মানুষটা এই বম্ব বানিয়েছে সে তখন 1000 মাইল দূরে বসে কাঁদছিল। এই হলো ওপেনহেইমারের গল্প। কিন্তু কিভাবে তিনি পারমাণবিক বোমা বানানোর মতো অসাধ্য সাধন করলেন? কেমন ছিল তার জীবন? ক্রিস্টোফার নোলান পরিচালিত ওপেনহেইমার চলচ্চিত্রে উঠে এসেছে ওপেনহেইমারের বর্ণাঢ্য জীবন। নির্দ্বিধায় এটি সারা বিশ্বের ঝড় তোলা একটি মুভি, যা ছুঁয়ে গিয়েছে কোটি মানুষের প্রাণ। মুভিটির IMDb রেটিং 8.3। মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছে কিলিয়ান মার্ফি, যাকে এই মুভিতে পুরোই ওপেনহেইমারের মতোই লেগেছে। এখন পর্যন্ত যারাই এই মুভিটি দেখেছে তাদের কাছে এটি একটি সেরা মুভি হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি এখন পর্যন্ত মুভিটি না দেখে থাকেন তাহলে বলবো আপনি অনেক কিছুই মিস করে গিয়েছেন। আজকে এই ওপেনহেইমার মুভিটির এক্সপ্লেনেশন আপনাদেরকে শোনাতে যাচ্ছি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই ওপেনহেইমারকে দেখা যায়। তাকে একটি কোর্টরুমে দেখা যায়, যেখানে তার সামনে আরো অনেক মানুষ বসেছিল। মূলত তার নামে একটি মামলা চলছিল। এই মুভিটিতে 3টি টাইমলাইন দেখানো হয়েছে, আর মুভির প্রথমে যে টাইমলাইনটা দেখানো হয়েছে সেটি হলো প্রেজেন্ট টাইম। এই কোর্টরুমে মূলত ওপেনহেইমার এসেছিল একটি কিউ ক্লিয়ারেন্স নিতে, যেটি থাকলে আপনি দেশের গোপন তথ্য অ্যাক্সেস করতে পারবেন। আর এটা তো স্বাভাবিক, যে কাউকেই এমনি এমনি দেশের গোপন তথ্য অ্যাক্সেস করতে দেওয়া যাবে না। অবশ্যই তাকে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আর কোর্টরুমে বসে থাকা লোকগুলো ওপেনহেইমারের পরীক্ষা নিচ্ছিল। তারা এখানে এই কারণেই বসেছিল কারণ তারা একটি সিদ্ধান্ত নিবে যে ওপেনহেইমারকে ক্লিয়ারেন্স দেওয়া যায় কিনা। কারণ কোর্টরুমে থাকা লোকগুলো বুঝতে পারছে না যে ওপেনহেইমারকে এই ক্লিয়ারেন্সটা দেওয়া ঠিক হবে কিনা। তাহলে কি এমন কোনো অপরাধ করেছে ওপেনহেইমার যার কারণে তাকে এই সিকিউরিটি ক্লিয়ারেন্স দিতে তারা ভয় পাচ্ছে? নিশ্চয়ই আপনাদের মনে কৌতূহল জেগেছে জানার জন্য। মূলত 6 আগস্ট 1945 সালে হিরোশিমার নাগাসাকিতে যে বিস্ফোরণটা ঘটেছিল সেটার পিছনের কারিগর ছিল এই ওপেনহেইমার, যাকে কিনা এই পারমাণবিক বোমার জনক বলা হয়। তিনি এর আবিষ্কারক। আর এই বিস্ফোরণে মারা গিয়েছে প্রায় 2 লক্ষ মানুষ। সারা বিশ্বের মানুষ বর্তমানে হিরোশিমার নাগাসাকির এই বিস্ফোরণের কথা জানে। এমনকি এটা এতই ভয়াবহ বিস্ফোরণ ছিল যে তারপর থেকে এই পর্যন্ত যে সকল বাচ্চারা হিরোশিমাতে জন্মগ্রহণ করেছে তাদের অনেকেই বিকলাঙ্গ থাকে, আর সেখানে কোনো শস্যও ফলে না। ভাবতে পারছেন কি দুর্বিষহ অবস্থা হয়েছে? আর এসব কিছুর জন্য দায়ী এই লোকটি। তাই কোর্টরুমে থাকা লোকগুলো তাকে জিজ্ঞাসা করছিল। কোর্টরুমে থাকা লোকেরা ওপেনহেইমারকে আরো প্রশ্ন করছিল, যেমন সেই দেশের প্রতি কতটা লয়াল। ওপেনহেইমার সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিল আর জিজ্ঞেস করছিল, আপনি কি ছোট থেকেই এমন মেন্টালিটির? আপনি কি মানুষ মারতে পছন্দ করেন? এটা ছিল 1954 সালের ঘটনা, যখন ওপেনহেইমার সেই কোর্টরুমে বসেছিল। আর এখান থেকে ঘটনা অতীতে চলে যায়। এ পর্যায়ে আমরা ওপেনহেইমারের ছোটবেলার গল্প দেখতে পাবো। স্ক্রিনে দেখা যায় ওপেনহেইমার কলেজের পোশাক পরা। সে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে এখন কলেজের কোন একজন ছাত্র। সে কেমিস্ট্রি ক্লাসে উপস্থিত ছিল। স্যার ক্লাস নিচ্ছেন, কিন্তু ওপেনহেইমারের কোনো মনোযোগ নেই, কারণ তার মাথায় ঘুরপাক খাচ্ছে অ্যাটমিক এনার্জি। আর তার সমস্ত ধ্যানজ্ঞান শুধুমাত্র অ্যাটমিক এনার্জি নিয়ে। তার এই সমস্ত কৌতূহল হলো কিভাবে অ্যাটমিক এনার্জি কাজ করে ছোট ছোট মলিকিউল, যেগুলো খালি চোখে দেখাটাই কষ্টকর, সেগুলো কিভাবে ভয়ঙ্কর আকার ধারণ করে এবং কিভাবে বোমা তৈরি হয়। তার মাথায় সবসময় এগুলোই ঘুরপাক খেত। কিভাবে এই ছোট জিনিসগুলো এত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর এইসব ব্যাপার নিয়ে চিন্তা করতে করতে সে অমনোযোগী অবস্থায় সেই কেমিস্ট্রি ক্লাসে একটি কাচের ফ্লাস্ক হাতে নিয়ে ফেলে দেয়, যা দেখে তার কেমিস্ট্রি স্যার রেগে যায় এবং রেগে গিয়ে স্যার তাকে একটি শাস্তি দেয়। শাস্তিটি হলো সবাই চলে যাওয়ার পরেও ওপেনহেইমারকে ক্লাসে থাকতে হবে এবং কাচের ফ্লাস্কটি ভেঙে টুকরোগুলো নিচে ছড়িয়ে পড়েছে সেগুলো তুলে বাইরে ফেলতে হবে। কিন্তু ওপেনহেইমার বলে, আজকে নিলস বোর স্যারের একটি ক্লাস আছে আর আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। নিলস বোর শুনে হয়তো আপনারা সবাই অবাক হচ্ছেন, কারণ এই নামটি আমাদের সবার চেনা। আমরা এমন কেউ নেই যিনি ফিজিক্স ক্লাসে নিলস বোরের নাম একবার হলেও শুনিনি, কারণ বোর পরমাণু মডেলের জন্য এই নিলস বোর বিশ্ববিখ্যাত। সেই সময় নিলস বোর ওপেনহেইমার কলেজে ক্লাস নিত, আর তিনি যখন ক্লাস নিতেন তখন সবাই তার ক্লাস করার জন্য পাগল হয়ে যেত। তাই ওপেনহেইমারও তার ক্লাস করার জন্য এক্সাইটেড ছিল। কিন্তু তার এই কথা শুনে কেমিস্ট্রি স্যার রেগে যায়। ক্লাস শেষে তার সহপাঠীরা সবাই বের হয়ে যায় এবং স্যার বের হয়ে যাওয়ার সময় ওপেনহেইমারকে ভালো করে বলে দেয় যে তুমি এই কাচের টুকরোগুলো বাইরে ফেলে তারপরই যাবে। এই বলে স্যার ক্লাসরুম থেকে বের হয়ে যায়। ওপেনহেইমার এরপর আরো বেশি রেগে যায় এবং সে রাগ হয়ে স্যারের টেবিলে থাকা একটি অ্যাপেলে ল্যাবে থাকা বিষ ইনজেক্ট করে দেয়।
এরপর ওপেনহেইমার কাজ শেষ করে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে নিলস বোরের ক্লাস অ্যাটেন্ড করতে চলে আসে। এসে দেখে নিলস বোরের ক্লাস করানো প্রায় শেষ। সে সবাইকে জিজ্ঞেস করছে আর কোনো প্রশ্ন আছে কিনা। সেখানে ওপেনহেইমার তাকে একটি প্রশ্ন করে। এরপর তাকে একটি ক্লাসরুমে ডেকে আনা হয়। সেই ক্লাসরুমে সেই কেমিস্ট্রি স্যার ছিল এবং তার সাথে নিলস বোর। নিলস বোর পার্সোনালি ওপেনহেইমারকে খুব পছন্দ করত, কিন্তু সে যা দেখতে পায় তা দেখে সে ঘাবড়ে গিয়েছিল। সে যে আপেলটিতে বিষ ইনজেক্ট করেছিল সেই আপেলটা নিলস বোর হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এরপর নিলস বোর তাকে বলে যে তোমার মাথা অনেক শার্প, তুমি চাইলে অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করতে পারো এবং এটাই তোমার জন্য উপযুক্ত। যেহেতু ওপেনহেইমার অ্যাটমিক এনার্জি নিয়ে বেশ কৌতূহল ছিল, তার টিচাররা সবাই কম বেশি এটা জানতো। আর সেদিন তার অমনোযোগী ভাব দেখে কেমিস্ট্রি স্যার এটা বুঝতে পেরেছিল এবং ওপেনহেইমার নিলস বোরকে ক্লাসে যে প্রশ্নটি করেছিল সেটাও ছিল এই অ্যাটমিক এনার্জি সম্পর্কিত। তাই নিলস বোর তাকে ডেকে এনেছে এবং তাকে আরো বলল, তুমি এখান থেকে লন্ডন চলে যাও, আমি তোমাকে একটি কলেজের নাম বলছি, সেখানে তুমি অ্যাটমিক এনার্জি নিয়ে রিসার্চ এবং পড়াশোনা করতে পারবে। তোমার থিওরিগুলোতে একটু গন্ডগোল রয়েছে, এগুলো ঠিকঠাক করতে হবে এবং ঠিক পথে এগোতে হবে। এবং সে আরো একজন বিজ্ঞানীর নাম বলে যার নাম লুইস। সেই বিজ্ঞানের সাথে দেখা করতে বলে যে তাকে এই অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করতে সাহায্য করবে। কারণ সেই সময় নিউ মেক্সিকোতে অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করা খুব কঠিন ব্যাপার ছিল, কারণ সেই সময় আমেরিকানরা অ্যাটমিক বোম নিয়ে খুব একটা জানতো না এবং তারা এটা নিয়ে কাজ করতেও ইচ্ছুক ছিল না। তাই সেই স্থানে অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করা খুব একটা সম্ভব না। কিন্তু শুধুমাত্র ওপেনহেইমার অ্যাটমিক এনার্জি নিয়ে খুব কৌতূহল ছিল। সে এটা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করতে চায় এবং গবেষণা করতে চায়। আমেরিকার জন্য সে বড় কিছু করতে চায় এবং সে সেখানে বসেই গবেষণা করতে থাকে। এরপর মুভিটিতে কয়েকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, অতীত বর্তমান সবকিছু মিলিয়ে কয়েকবার দেখানো হয়, যেগুলো বললে আপনারা হয়তো পুরো গল্পটা বুঝতে পারবেন না। তাই আমি সরাসরি মেইন গল্পেই থাকছি। সেই সময় আমেরিকান এবং রাশিয়ানদের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, আর এই খারাপ সম্পর্ক আরো বেশি খারাপ করে কমিউনিস্ট পার্টি। সোজা কথায় আমেরিকা এবং রাশিয়ানদের মধ্যে সম্পর্ক ঘি ঢালতো এই কমিউনিস্ট পার্টি। তাই আজ পর্যন্ত আমেরিকান এবং রাশিয়ানদের মধ্যে ভালো বনিবনা হয়ে ওঠেনি। সেই সময় কমিউনিস্ট পার্টির লিডার ছিল একটি মহিলা যার নাম ছিল জিন। তিনি যখন আমেরিকাতে আসে তার সাথে ওপেনহেইমারের পরিচয় হয়। তাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। বন্ধুত্ব থেকে এক সময় তা প্রেমে পরিণতি পায়। এই পর্যায়ে আমরা কিছু রোমান্টিক সিনও দেখতে পাই। আর জিন ওপেনহেইমারের ট্যালেন্ট দেখে সবসময় গর্ববোধ করত। সে বুঝতে পারত ওপেনহেইমার ভবিষ্যতে দারুণ কিছু করতে যাচ্ছে। কোয়ান্টাম ফিজিক্সে যদি কোনো পরিবর্তন আসে সেটা একমাত্র ওপেনহেইমার করতে পারবে, কারণ তার ফিজিক্সের প্রতি এত আগ্রহ, অ্যাটমিক এনার্জি নিয়ে তার এত গবেষণা বিফল হয়ে যাবে না। এরপর আমরা দেখতে পাই ওপেনহেইমার লন্ডনে চলে যায় লুইসের সাথে দেখা করতে। যেখানে ওপেনহেইমারের থিওরিগুলো ভুল প্রমাণিত হচ্ছিল, সেখানে লুইসের থিওরিগুলো সাকসেস পাচ্ছিল। নিলস বোর আগেই বলেছিল যে ওপেনহেইমারের থিওরিগুলোতে গন্ডগোল আছে, তাই ওপেনহেইমার সেই থিওরিগুলো ঠিক করতে লুইসের কাছে আসে। সেখানে তাদের বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। দুজন মিলে থিওরিগুলো ঘেটে ঘেটে দেখছিল। এভাবে একসাথে তারা কাজ করা শুরু করে, নতুন নতুন থিওরি আবিষ্কার করতে থাকে এবং সেগুলো নিয়ে গবেষণাও করতে থাকে। এভাবে কেটে যায় বেশ কয়েকটি বছর। এরপর ওপেনহেইমারের দেখা হয় কিটি হাইমারের সাথে। এই কিটি হাইমার হলো ওপেনহেইমারের হবু বউ। তাদের দেখা হওয়া মাত্রই প্রেম হয় এবং বেশ কিছুদিন প্রেমের সম্পর্কে থাকার পর তাদের বিয়ে হয়ে যায়। তবে বিয়ের পরেও ওপেনহেইমারের সাথে জিনের সম্পর্ক ছিল। ওপেনহেইমার প্রায় সময় জিনের সাথে দেখা করতে যেত এবং তাদের মধ্যে সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক হতো। বিয়ের পরেও তাদের সম্পর্ক ছিল। এরপর স্ক্রিনে আমরা দেখতে পাই জিন ওপেনহেইমারের মাথা ধরে কান্না করছে। জিন চাইতো ওপেনহেইমার যেন পুরোপুরিভাবে তার সাথে থেকে যায়। জিন বলে, তোমার পুরোপুরি আমার সাথে থাকা উচিত, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কিন্তু ওপেনহেইমার থাকতে চায় না। সে বলে, আমার একটি বিয়ে হয়ে গিয়েছে আর এভাবে পুরোপুরিভাবে থাকা সম্ভব না, তাই আমাদের এখন উচিত একে অন্যের থেকে আলাদা হয়ে যাওয়া। ভিডিওটি যেহেতু আপনারা দেখছেন, তাহলে আপনারা কমেন্ট করে জিতে নিতে পারেন একটি QCY GT2 স্মার্ট ওয়াচ। শুধুমাত্র কমেন্টে ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে জিতে নিতে পারবেন যে কোনো একজন লাকি উইনার। পরে আমরা স্ক্রিন দেখতে পাই ওপেনহেইমারের অফিসে গ্রুপ নামের একজন ব্যক্তি আসে। এই লোকটি একজন US জার্নাল, অর্থাৎ সে US পত্রিকায় চাকরি করে। লোকটি এসে ওপেনহেইমারকে বলে, আমি কিছু সূত্রে জানতে পেরেছি রাশিয়া অ্যাটমিক বোম নিয়ে কাজ করছে, আর এটা খুবই ভয়ানক। যদি তারা আমাদের আগে এটি তৈরি করতে পারে তাহলে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। সে আরো বলে, আমি যতটুকু জানি আমেরিকাতে অ্যাটমিক এনার্জি নিয়ে সবচেয়ে বেশি ধারণা যে বিজ্ঞানীরা আছে সে হলো আপনি। আপনার চেয়ে কেউ ভালো অ্যাটমিক এনার্জি নিয়ে আজ পর্যন্ত গবেষণা করতে পারেনি। তাই আমি চাই আপনি পারমাণবিক বোমা নিয়ে কাজ করেন।
যাতে করে রাশিয়ার আগেই আমরা অ্যাটমিক বোমা তৈরি করতে পারি এবং আমরা এটা অন্যদের উপর প্রয়োগ করতে পারি। আমাদেরকে আক্রমণ করার আগেই যেন আমাদের হাতে এই পারমাণবিক বোমাটি থাকে। তবে এই কাজ করার জন্য নিশ্চয়ই আপনার বিশাল কোনো জায়গার প্রয়োজন, সাথে দরকার অনেক বিজ্ঞানী এবং অনেক টাকা। ওপেনহেইমার এই কথা শোনার সাথে সাথে একটি বিজ্ঞানের টিম তৈরি করে ফেলে এবং তারপর সে লস অ্যালমোস নামের একটি জায়গাতে নকল একটি শহরও সে তৈরি করে ফেলে। কেন এই শহর তৈরি করা হলো, এটাই হয়তো আপনাদের প্রশ্ন। আসলে এই পারমাণবিক বোমা তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন, হুট করেই তৈরি করা সম্ভব না। আর এতদিন কোনো বিজ্ঞানী তাদের পরিবার রেখে থাকতে চাইবে না, তাই এই খালি জায়গাতে তারা নিজেরা একটি শহর তৈরি করে ফেলেছে যেখানে সবকিছুর ব্যবস্থা ছিল। আর এটা মূলত করা হয়েছে যাতে বিজ্ঞানীরা তাদের পরিবার প্রিয়জন নিয়েই এখানে থাকতে পারে এবং গবেষণা করতে পারে। তাহলে তারা ঠান্ডা মাথায় এই গবেষণার কাজ করতে পারবে এবং কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। পরিবার নিয়ে চিন্তাও থাকবে না এবং এতে করে কাজও খুব দ্রুত করা যাবে। এরপর স্ক্রিনে আমরা দেখতে পারি ওপেনহেইমার যখন বিজ্ঞানীদের নিয়ে বসেছিল তখন একজন বিজ্ঞানী আসে এবং বলে, পারমাণবিক বোমার সময় যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে এখানে একটি বিরাট ব্ল্যাক হোলের তৈরি হবে এবং আশেপাশের যত জিনিস আছে সবকিছু এই ব্ল্যাক হোল নিজের দিকে টেনে নেবে। আমাদের এই পৃথিবী পুরোপুরি ধ্বংসের দিকে চলে যাবে। আর এটা শোনার পর ওপেনহেইমার অনেকটা ঘাবড়ে যায়। তাই সে এই ব্যাপারে ক্লিয়ার হওয়ার জন্য দেখা করতে চলে আসে আলবার্ট আইনস্টাইনের সাথে। শুরু থেকেই ওপেনহেইমারের আলবার্ট আইনস্টাইনের প্রতি অনেক ভক্তি ছিল। সে মূলত বিজ্ঞানী হওয়ার অনুপ্রেরণা পেয়েছিল আলবার্ট আইনস্টাইন থেকে। তাই সে আলবার্ট আইনস্টাইনের সাথে দেখা করতে আসে। আলবার্ট আইনস্টাইনকে সে সমস্ত ঘটনা খুলে বলে যে সে কি নিয়ে কাজ করতে চাইছে। তখন আলবার্ট আইনস্টাইন তাকে বলে যে যদি কোনো বিস্ফোরণ হয়ে যায় তাহলে সেটা হবে অনেক ভয়ঙ্কর এবং এতই ভয়ঙ্কর হবে যে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। এরপর আবার ঘটনা চলে আসে সেই কোর্টরুমে যেখান থেকে মুভিটি শুরু হয়েছিল। এখানে নানা রকম অভিযোগ উঠছে, একে অন্যের উপর অভিযোগ করছে, আর এই সমস্ত গন্ডগোল হচ্ছে সেই পারমাণবিক বোমা নিয়ে। জর্জ বলছে, এই ভয়ঙ্কর বোমা বানানোর পারমিশন আপনাকে কে দিল? এবং যারা পারমিশন দিয়েছে তাদেরকেও নানা প্রশ্ন করা হচ্ছে, কেন তারা এই পারমিশন দিল। অনেকেই আবার বলছে ন্যাশনাল সিকিউরিটির জন্য পারমাণবিক বোমা প্রয়োজন ছিল। কিন্তু এটা তো সত্যি, তাই না, যে এতে প্রায় 2 লক্ষ মানুষ মারা গিয়েছে এবং এই পারমাণবিক বোমার ক্ষতি আজ পর্যন্ত পূরণ হয়নি। স্থানটি একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কত ভয়ঙ্কর এই বোমা, ভাবতে পেরেছেন? এরপর ঘটনা আবার চলে যায় অতীতে, যেখানে দেখানো হয় ওপেনহেইমারের কাছে হঠাৎ করে একটি খবর আসে। খবরটি হলো মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে জিন সুইসাইড করেছে। আর এটা শোনার পর ওপেনহেইমার খুবই শকড হয়ে যায়। জিনের সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাই এটা শোনার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না যে জিন কেন এমনটা করলো। একমাত্র জিনের সাথে ওপেনহেইমার মন খুলে কথা বলতো, সবকিছু শেয়ার করত। জিন ছিল তার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আর শেষ যেইবার ওপেনহেইমারের সাথে জিনের দেখা হলো সেদিন জিন বারবার বলছিল, তুমি আমার সাথে পুরোপুরি থেকে যাও, আমি আর এটা সহ্য করতে পারছি না, আমার মানসিক অবস্থা একদমই ভালো না। কিন্তু সেই সময় ওপেনহেইমার অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করছিল, তাই তার পক্ষে সম্ভব ছিল না পুরোপুরিভাবে জিনের কাছে থেকে যাওয়া। আর তার নিজের স্ত্রী ছিল, তাই সে চলে আসে। কিন্তু ওপেনহেইমার এই বিষয়টা নিয়ে খুব আর চিন্তা করে না, কারণ তখন তার অ্যাটমিক এনার্জি নিয়ে খুব ভালো গবেষণা চলছিল। অ্যাটমিক বোমা তৈরি করাও প্রায় শেষ অবস্থায়, আর শুধু একটু পরিশ্রম করলেই পুরো বোমাটা তৈরি করা হয়ে যাবে। সেখানে অন্যান্য বিজ্ঞানীরাও এসে সমস্ত ব্যাপার নিয়ে গবেষণা করছিল। হঠাৎ করে এডওয়ার্ড নামক একজন বিজ্ঞানী আসে এবং হাইড্রোজেনের একটি অপশন দেয়, কারণ হাইড্রোজেন হলো অ্যাটমেটের চেয়ে 1000 গুণ বেশি পাওয়ারফুল। কিন্তু অন্যান্য বিজ্ঞানীরা এটাই রাজি হয় না, কারণ হাইড্রোজেন হ্যান্ডেল করা খুব কঠিন ব্যাপার, আর এটা নিয়ে কাজ করলে বিপদ হওয়ার আশঙ্কাও বেশি। এখন পর্যন্ত কোনো দেশ বা কোনো বিজ্ঞানী হাইড্রোজেন নিয়ে কাজ করেনি, তাই এটা নিয়ে কাজ করা তাদের জন্য চ্যালেঞ্জিং। কিন্তু এডওয়ার্ড খুব ভালোভাবে ইকুয়েশন করেছে এবং সে চাইছে সবাই যেন হাইড্রোজেন নিয়েই কাজ করে, আর সে তার সিদ্ধান্তে অনড়। তাই ওপেনহেইমার তার সাথে কথা বলে এবং ওপেনহেইমার বলে, যদি আমরা হাইড্রোজেন বোম বানিয়ে ফেলি তবে এটা বেশ ভয়ঙ্কর হবে, কারণ আমাদের দেখে কপি করে অন্য দেশও এটা বানিয়ে ফেলবে। তখন ভয়ঙ্কর যুদ্ধ তৈরি হবে, আর একে অন্যের ওপর এই ভয়ঙ্কর বোমা ফেললে পুরো বিশ্ব আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তাই তারা অ্যাটমিক এনার্জি নিয়েই কাজ করতে চায়। এরপর স্ক্রিনে আমরা সেই বহুল অপেক্ষিত সিনটি দেখতে পাই, যেটি নিয়ে মূলত এই মুভিটি তৈরি। সেই দিন যেদিন সবাই মিলে এই অ্যাটমিক এনার্জি অর্থাৎ পারমাণবিক বোমাটি টেস্ট করবে, তারা প্রথমে পারমাণবিক বোমার ছোট একটি ডেমো ব্লাস্ট করায়, আর এই ব্লাস্টটি তাদের আকাঙ্ক্ষার চেয়ে বেশি ভয়ানক ছিল। আর এটা দেখে ওপেনহেইমার ভয় পেয়ে যায়, কারণ সে এটা ভাবেও নেই যে এত ছোট টুকরোর বিস্ফোরণও এত বড় হবে। আর কতদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আর আমেরিকা অলরেডি এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। তাই তারা প্রেসিডেন্টকে কল দিয়ে জানায় পারমাণবিক বোমা তৈরি হয়ে গিয়েছে এবং এখন এটা কোথায় নিক্ষেপ করা যায়।
সেই সময় আমেরিকা এবং রাশিয়া ছিল সবচেয়ে বড় শক্তি, আর যাদের মধ্যে মধ্যবর্তী হয়ে যুদ্ধ করছিল জাপান। তাই প্রেসিডেন্ট মনে মনে ভাবছিল, যেহেতু রাশিয়া খুব বড় শক্তি আর জাপান হচ্ছে তার তুলনায় ছোট, তাই সবচেয়ে ভালো হবে জাপানে বোমটা নিক্ষেপ করলে। এবং এই জন্য তারা প্ল্যান করে জাপানের 16টি জায়গায় চিহ্নিত করে। তবে বোম ফেলতে হবে শুধুমাত্র একটি জায়গায়, কিন্তু তারা সিদ্ধান্ত নেয় তারা 2 জায়গায় বোম ফেলবে, একটা হিরোশিমাতে এবং অপরটা নাগাসাকিতে। আর অ্যাটমিক এনার্জি এমন একটি এনার্জি যেটার প্রতিফলন অনেকক্ষণ পর্যন্ত থাকে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, যদি কোনোভাবে এই বোমাতে বৃষ্টির পানি বা কোনো পানি লেগে যায় তাহলে এটি আর কাজ করবে না, এটি সম্পূর্ণ শুকনো রাখতে হবে। যেদিন তারা ফাইনাল টেস্টিং করার দিন হিসেবে বাছাই করে, সেদিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়। আর অ্যাটমিক বোম তৈরি করতে আমেরিকা খরচ করেছিল $2 বিলিয়ন। বিকাল 5টার সময় যখন বৃষ্টি হালকা কমে আসে, তখন তারা একটি ফাইনাল টেস্টিং করে এবং প্রথম ব্লাস্টটা যখন হয় এতই ভয়ঙ্কর ছিল যে এখন পর্যন্ত এই অঞ্চলের মানুষ এই দিনের কথা শুনলে শিউরে ওঠে। পুরো পৃথিবীকে নড়িয়ে দিয়েছিল এই একটি মাত্র পারমাণবিক বোমার ব্লাস্ট। এটার বিস্ফোরণ এতই তীব্র ছিল যে পুরো পৃথিবী কেঁপে গিয়েছিল এবং খুব দূরবর্তী অঞ্চল পর্যন্ত এর বিস্ফোরণ তীব্রতা ছড়িয়ে গিয়েছিল। কিন্তু মুভিটিতে নাগাসাকি বা হিরোশিমাতে বোম নিচে ফেলা বা ফেলার পর কি হলো এরকম কোনো কিছুই পরিষ্কার করে দেখানো হয়নি। সরাসরি ফলাফল দেখানো হয়েছে এই পারমাণবিক বোমা হিরোশিমা এবং নাগাসাকিতে পড়ার পর আমেরিকান নাগরিক এবং গভর্নমেন্ট খুবই খুশি হয়েছিল। তাকে সবাই বাহবা দিচ্ছিল, বিভিন্ন কনফারেন্স হচ্ছিল, কারণ আমেরিকা জয় ঘোষণা করেছিল। তারা একটি দারুণ এবং পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয়েছে। তবে ওপেনহেইমার ভিতরে ভেঙে পড়েছিল। সে যতই মৃত্যুর খবর শুনছিল ততই কষ্ট পাচ্ছিল। সে বুঝতে পারছিল এটা ঠিক হয়নি। এই সমস্ত মৃত্যুর কারণ একমাত্র তার তৈরি পারমাণবিক বোমা। সে শুধুমাত্র বোম তৈরি করেনি, সে একটি মৃত্যুপুরী তৈরি করেছে। মায়ের কাছ থেকে সে সন্তান কেড়ে নিয়েছে, স্ত্রীর কাছ থেকে স্বামী কেড়ে নিয়েছে, কারো কারো পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে, এমনকি সেই স্থানের পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। কারণ সে জানতো পারমাণবিক বোমা ফিউশনের ওপর কাজ করে, আর এর প্রতিক্রিয়া বহুকাল পর্যন্ত চলতে থাকবে। পুরো শহর ধ্বংসপুরীতে পরিণত হবে, সেখানে আর কোনো শস্য ফলবে না, মানুষজন আর সুখে জীবন কাটাতে পারবে না, মায়েরা জন্ম দেবে প্রতিবন্ধী সন্তান। এই সবকিছুই সে জানতো, তাই সে মনে মনে ভেঙে পড়েছিল। সে রাতে ঠিকভাবে ঘুমাতেও পারতো না। সে ঘুমাতে গেলেই স্বপ্নে দেখতে পারতো যে এই পারমাণবিক বোমায় কত মানুষ মারা গিয়েছে, কত ভয়াবহ হয়েছে সেখানকার অবস্থা। এরপর স্ক্রিনে আমরা দেখতে পারি ওপেনহেইমারকে প্রেসিডেন্ট তার সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানায় এবং ওপেনহেইমার প্রেসিডেন্টকে বলে, এবারের মতো তো আমরা জয়ী হয়েছি, কিন্তু আমি চাই এটার প্রোডাকশন এখানেই বন্ধ হয়ে যাক। কারণ যদি আমরা এমন আরো বোম তৈরি করি তাহলে বাইরের দেশ আমাদেরকে কপি করে এরকম পারমাণবিক বোমা তৈরি করবে, তারাও চাইবে আমাদেরকে ধ্বংস করতে। আর এটার ভয়াবহতা অনেক। এতে অনেক শহর ধ্বংস হবে, অনেক প্রাকৃতিক সম্পদও নষ্ট হবে, অনেক মানুষের মৃত্যু হবে, যাদের কোনো দোষ নেই তারাও মারা যাবে। আর নিষ্পাপ মানুষের মৃত্যু আমি মেনে নিতে পারবো না। প্রেসিডেন্ট তার কথা শুনে বুঝতে পারে ওপেনহেইমার ভিতরে ভিতরে অনুতপ্ত। তখন প্রেসিডেন্ট বলে, তুমি শুধু বোম তৈরি করেছো, বোম তুমি ফেলোনি, বোম সেখানে ফেলেছি আমি। তাই অনুতপ্ত হতে হলে আমি হব, আর মানুষ দোষ দিলেও আমাকে দিবে, তাই তোমার অনুতপ্ত হওয়ার কিছু নেই। আর এই প্রজেক্ট অব্যাহত থাকবে। এরপর আমরা দেখতে পারি আবার পুনরায় ঘটনা সেই কোর্টরুমে চলে আসে এবং এখানে পারমাণবিক বোমা যারাই তৈরি করেছিল তারা সবাই ছিল, অর্থাৎ যারা যারা এই প্রজেক্টে একটু হলেও যুক্ত ছিল সবাই, এবং সবাই ব্যাখ্যা দিচ্ছিল কে কোন কাজে সাহায্য করেছে, এই ভয়ঙ্কর বোম বানানোর ক্ষেত্রে কে কোন রোল প্লে করেছে তা বলছিল। এরপর আমরা এখানে লুইসকে দেখতে পাই এবং সেই সময় কোর্টরুমে চলে আসে ওপেনহেইমারের স্ত্রী কেটি হাইমার। কেটি হাইমার মূলত নেশায় আসক্ত ছিল, তার কোনো দিকে খেয়াল ছিল না, না তার স্বামীর দিকে এবং না তার সন্তানের দিকে। তবে কেটি হাইমার এই কোর্টরুমে তার স্বামীকে বিপদ থেকে বাঁচাতে চলে আসে, এসে বলে এই পুরো প্ল্যানটা ছিল লুইসের। লুইস এই পুরো সার্কেলটা তৈরি করেছিল এবং ওপেনহেইমারের গবেষণার ধীরতা দেখে লুইস তাকে হিংসা করত এবং চাইতো ওপেনহেইমার ডিস্টার্ব হয়ে এমন একটি জিনিস তৈরি করুক যাতে করে অনেক কিছু ধ্বংস হয়ে যায়। এরপর দেখা যায় কোর্টরুমে ওপেনহেইমারের কেসগুলো নিষ্পত্তি করা হয় এবং তাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়। এর কারণ হলো এখানে তো ওপেনহেইমারের কোনো দোষ নেই, সে যা করেছে তা ছিল আবিষ্কার এবং প্রেসিডেন্টের কথায় বোমটি নিক্ষেপ করা হয়েছে, তাই তাকে সেখানেই নিষ্পত্তি দেওয়া হয়। এরপর মুভি শেষে আমরা একটি কনভার্সন দেখতে পাই যেটা ছিল ওপেনহেইমার এবং আলবার্ট আইনস্টাইনের। ওপেনহেইমার অ্যাটম বোমের বিস্ফোরণ করার সময় কিছু ক্যালকুলেশন নিয়ে আলবার্ট আইনস্টাইনকে দেখাতে এসেছিল এবং এটা দেখে আলবার্ট আইনস্টাইন তাকে সাবধান করেছিল, বলেছিল এটার ভয়াবহতা অনেক বেশি এবং পারলে এটাকে এখানেই শেষ করে দেওয়ার। ওপেনহেইমার প্রথম বিস্ফোরণের পর এটা চেষ্টা করে যেটা আমরা একটু আগেই দেখতে পাই, সে প্রেসিডেন্টকে বলেছিল যেন আমরা এর প্রোডাকশনটা বন্ধ করে দিই,
কিন্তু প্রেসিডেন্ট রাজি হয় না এবং মুভি শেষে এটাই দেখানো হয় ভবিষ্যতে হাইড্রোজেন বোমা পৃথিবীতে আসতে পারে এবং তা হবে পারমাণবিক বোমার চেয়েও 100 গুণ বেশি ভয়ঙ্কর, কারণ তার ক্যালকুলেশন ইতিমধ্যেই রেডি করা আছে আর এই একটি বোম পুরো পৃথিবী ধ্বংস করতে যথেষ্ট। আর এই মেসেজের মাধ্যমেই মুভিটি শেষ হয়। এটি পুরোটাই একটি ডকুমেন্টারি মুভি, সম্পূর্ণ বাস্তব ঘটনা নিয়ে। আমরা প্রযুক্তিকে কাজে লাগাই কল্যাণের জন্য, কিন্তু এই প্রযুক্তি অভিশাপও হতে পারে, যার প্রমাণ হলো হিরোশিমা ও নাগাসাকি। এখন পর্যন্ত ওইসব অঞ্চল একটি মৃত্যুপুরী। সেই সময়ের পারমাণবিক বোমার ফল এখনও ভুগছে ওই অঞ্চলের মানুষ। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং মুভিটি অবশ্যই একবার হলেও আপনার ফ্রেন্ডকে দেখাবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।